এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল explorer.rr2 এর নতুন একটা ভিডিওতে। আমাদের দুজনের লাস্ট যে ভিডিওটা আমরা শেয়ার করেছি তোমাদের সাথে, সেই ভিডিওতে কিন্তু তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো আমাদের, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তারপর থেকে পরপর আসছে ওর একার ভিডিও, আমি জানি, তার জন্য আমিও খুব দুঃখিত আর তোমরাও খুব দুঃখিত, কারণ তোমরা আমাদের দুজনকে একসাথে দেখতে বেশি ভালোবাসো। তাই কিন্তু আজকে আমরা দুজন একসাথে আবার একটা নতুন স্পট জার্নি করতে চলেছি। তো সেটা কোন জায়গায় চলো ওই তোমাদের বলে দেবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে জার্নি শুরু করতে চলেছি। কোথায় যাব? হ্যাঁ, বালাসোর। তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো বালাসোর, ওড়িশাতে যাব এবং আমরা চেষ্টা করব একদিনের মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলোকে কভার করার। দেখি আমরা কটা স্থান কভার করতে পারি, কত কি খরচ হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে বলে দেবো। এবং সেখানে গিয়ে তোমরা থাকবে কোথায়, খাবে কোথায়, সব কিছু তোমাদের জানিয়ে দেবো। এবং মেন অ্যাট্রাকশন হচ্ছে আর একটা জায়গা, যেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, যার জন্য আমি খুবই উদগ্রীব। সেখানে আমরা বাচ্চাকে নিয়ে উঠবো, প্রায় 320টা মতন সিঁড়ি রয়েছে। এই জার্নিটা তোমাদের দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে এন্টায়ার জার্নি ধরে, আর সাবস্ক্রাইব করতে হবে explorer.rr2 এর চ্যানেলকে। বালাসোর যাওয়ার জন্য তোমরাও আমাদের মতো পৌঁছে যেতে পারো হাওড়া স্টেশন, যেখানে তোমরা সকাল থেকে রাত অবধি পেয়ে যাবে অনেক ট্রেন। আর তাছাড়াও শালিমার এবং সাঁতরাগাছি থেকেও তোমরা পেয়ে যাবে অনেক ট্রেন বালাসোর যাওয়ার জন্য। এত ট্রেনের নাম একসাথে ভিডিওতে বলা সম্ভব নয়, তাই স্ক্রিনে সমস্ত ট্রেনের নাম এবং টাইমিং তোমাদের দিয়ে দিলাম। এবার আসি ভাড়ার কথায়। প্রতিটা ট্রেনের ভাড়া কিন্তু আলাদা। তোমাদের কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি বলে দিই, নন এসির ভাড়া মোটামুটি 120 টাকা থেকে শুরু, আর এসি ভাড়া মোটামুটি 520 টাকা থেকে শুরু। তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেলাম আমার ট্রেনের কাছে। এই হচ্ছে পেছনের ট্রেন 12073 জনশতাব্দী এক্সপ্রেস। এটা যাবে হচ্ছে আপ টু ভুবনেশ্বর পর্যন্ত। তো ট্রেনের টাইমিং হচ্ছে 1:25, দেখি কখন ছাড়ে। আর আমার সাথে সাথে আরও একটা দল, মানে আমার কলিগ রয়েছে, তাদের ফ্যামিলিও ভেতরে রয়েছে। আমি বাইরে থেকে ভিডিও করছি, তাদের সাথে সাথে আস্তে আস্তে চলো গিয়ে পরিচয় করি। এই হচ্ছে ফ্যামিলি, হচ্ছে বিভাস, ওকে আমার চ্যানেল আগেও দেখেছে। এই হচ্ছে বোমা, আর হচ্ছে ওদের পুচকু, আর এই হচ্ছে আমার পুচকু, আর এই হচ্ছে ও। সরো আমাদের ট্রেন তার সঠিক সময় ছেড়ে দিল স্টেশন, আর পৌঁছে দেবে আমাদের ভদ্রক স্টেশনে। কারণ আমার কিছু পার্সোনাল কাজ আছে, যার জন্য আমরা একদিন এখানে স্টে করব এবং নেক্সট দিন রওনা দেব আমাদের এই ভিডিওর মেন যাত্রার উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা নেমে গিয়েছি আমাদের ভদ্রক স্টেশনে। এবার এখানে দাঁড়িয়ে আমাদের দুটো কাজ, একটা হচ্ছে বাইরে বেরিয়ে কোনো একটা হোটেল খোঁজা, আর 2 নম্বর কাজটা হচ্ছে আমরা এই স্টেশনেরই যে ওয়েটিং রুম আছে বা রিটায়ারিং রুম আছে, সেই রিটায়ারিং রুমে এখন কেউ আছে কিনা বা অ্যাটল আমরা পাবো কিনা, এটা একটু জাজ করা। তোমরা তো আগের দিন দেখলে যে আমরা ভদ্রক এসে পৌঁছেছি, ওখান থেকে আমরা হোটেল নিয়েছিলাম, রাত কাটিয়েছি। তারপর একটা দিন আমাদের গ্যাপ গেছে, মানে গতকাল গ্যাপ গেছে। আজকে আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, আমাদের মেন উদ্দেশ্য যেটা পঞ্চলিঙ্গেশ্বর, সেখানে যাবো। আর তার সাথে আমরা এই বালাসোরটাকে কভার করব। তো চলো আমাদের বেরিয়ে পড়ি, সবাই রেডি, আমরাও রেডি, আর গাড়িও এসে গেছে। তো চলো বেরিয়ে পড়া যায়। এক্স্যাক্টলি বন্ধু, ও যেটা বললো যে আমরা বালাসোর কিন্তু ঘুরবো, তবে এন্টায়ার বালাসোর কিন্তু আমরা যাবো না। আমরা যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি বালাসোরের যে কটা দর্শনীয় স্থান আছে সে কটা আমরা আজকে মেনলি কভার করবো। এবং আমাদের বিকালবেলা ট্রেন রয়েছে 5:30 মিনিটের বন্দে ভারত এক্সপ্রেস, যা আমরা রিসিভ করবো হচ্ছে বালাসোর স্টেশন থেকে। তো চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। এই যে সবাই এখানে আমার মাম্মা রয়েছে, মাম্মা এখনো লেজি মুডে রয়েছে, ওখানে আর দুজন অ্যাক্টিভ মোডে রয়েছে, বাবা এবং মেয়ে, আর এই হচ্ছে তার মা। ইনিও কিন্তু একজন ব্লগার। তো এই ভিডিওগুলো কী করে কী করছে না করছে আমি কিন্তু সব কিন্তু এই ভিডিওতে রাখবো, এবং পাইলে ডিসক্রিপশনে চ্যানেলের ডিটেলসটাও দিয়ে রাখবো, তোমরা একটু চেক করে নিও। এই যে বন্ধু যেমনটা বললো, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি ভদ্রক ছেড়ে বালাসোরের উদ্দেশ্যে। আর আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে স্টেশনের রিটায়ারিং রুম, সেই রিটায়ারিং রুমের বাইরে কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করতে পারি। আমার মিসেস আর বিভাসের মিসেস দুজনে মিলে রিলস করলো এখানে। তো চলো এই যে এন্টায়ার সকালবেলাকার একটু ভদ্রক স্টেশনটা একটু দেখাই। এখানে কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, তার আবহাওয়াটা এখনো আমরা ফিল করছি।
তো চলো, আমাদের গাড়ি এদিকে আমাদের ঠিক সামনে রয়েছে অটো পার্কিং এরিয়া, ওখানে আমাদের গাড়ি রয়েছে। চলো উঠে পড়ি। উঠে তোমাদের সাথে সাথে রাস্তায় যেতে যেতে যে বিউটি ধরা পড়বে, আশা করি এই বর্ষার সময় ভদ্রকের বিউটি আরও অনেক গুণ বেড়ে যাবে, সেইটাকে আমরা লেন্সের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। চলো বেরিয়ে পড়ি। আমরা কিন্তু বেরিয়ে গেছি স্টেশনে, মানে স্টেশনের বাইরে। এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছে ভদ্রক স্টেশন। আর এখন আমরা অটো দেখছি তো অটোর মধ্যে বুক করাই আছে। এবার সব লাগেজ তোলা হচ্ছে, লাগেজ তোলা হচ্ছে সব। আমাদের ইন্ডিয়ার পতাকা, এদিকে সব লাগেজ তুলছে আমার মাম্মা। হ্যালো বেবি, মাম্মা 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 বলো, হ্যালো বেবি বলো। স্টেশন, এখান থেকে আমরা এই ভাইয়ের গাড়িতে করে কিন্তু আমরা যাচ্ছি, আমরা রওনা দিয়েছি। তো বিশেষ করে হচ্ছে যে যদি ভালো ঘোরায় তাহলে কিন্তু আমরা সমস্ত ডিটেলস এই ভাইয়ের এই ভিডিওতেই দিয়ে দেবো। আর এই ভাইয়ের নাম, লোকেশান, কত কী নিচ্ছে, কত কী ভাড়া পড়ছে অ্যাট অল সব কিছু আমরা দিয়ে দেবো। তো আমাদের চেনা পরিচিত অটো, আমরা বিগত 3 বছর ধরে এনার সাথেই আমরা আপ ডাউন করছি। এনার সাথে আরেকজন আছে, তার সাথেও আমরা কিন্তু আপ ডাউন করছি, তার পরিচিত হচ্ছে ইনি। তো আমরা এর অটোতে করেই যাচ্ছি, এখান থেকে বেরিয়ে পড়েছি। চলো এখান থেকে যেতে অজয় ভাই কতক্ষণ লাগবে এখান থেকে, কিतना টাইম लगेगा? हाँ 1-1.5 ঘন্টা लगेगा। তো 1-1.5 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে বালাসোরের মধ্যে। চলো সেখানে গিয়ে দেখি তোমাদের সাথে কী কী দেখাচ্ছি এবং কী কী শেয়ার করছি। ভদ্রক থেকে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিচ্ছে বালাসোরের উদ্দেশ্যে। আমাদের আজকের এই ভিডিওতে দেখানো স্পটগুলি যদি তোমরা একদিনে ঘুরে দেখতে চাও, তাহলে তোমরা হাওড়া বা যে কোনো স্টেশনের ভোরবেলা ট্রেন ধরে পৌঁছে যেতে পারো বালাসোর স্টেশন। সেখান থেকে বেরিয়ে তোমরা যে কোনো গাড়ি ধরে ঘুরে নিতে পারো আজকের দেখানো এই স্পটগুলি। তো চলো এবার আমরা জেনে নিই কিরকম গাড়ির কত ভাড়া। বালাসোর স্টেশনের বাইরে 800 থেকে 2000 টাকার মধ্যে আপনারা অটো ও 4 চাকার কিন্তু অনেক অপশন পেয়ে যাচ্ছেন। এরা মূলত বালাসোর টু বালাসোর আপনাদের ট্যুর করায়, তার মানে বালাসোর স্টেশন থেকে পিক আপ করবে এবং যত স্পট আছে সব কিছু ঘুরিয়ে আবার আপনাদের বালাসোর স্টেশনে কিন্তু ড্রপ করে দেবে। এছাড়া আরেকটি ওয়ে আছে যেটা অনেক সাশ্রয়ী এবং পকেট ফ্রেন্ডলি, যেটা হচ্ছে আপনারা স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো নিয়ে সরাসরি চলে আসুন বাস টার্মিনাসে এবং সেখান থেকে ধরে নিন নীলগিরি যাওয়ার বাস। মাত্র 30 টাকা দিয়ে পৌঁছে যান নীলগিরি বাস স্টপ। সেখান থেকে একটি অটো বুক করুন, যারা আপনাকে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে দেবে মাত্র 400 টাকায়। আর যদি আপনাদের জন্য সেই অটোওয়ালা ওয়েট করে 2 থেকে 3 ঘন্টা, সেক্ষেত্রে তারা নেবে 500 থেকে 600 টাকা। তবে এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে, আপনারা যখন যাবেন একটু বার্গেনিং করে নেবেন। এই যে এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখানে আমাদের সকালে চা খাওয়া হচ্ছে আর এখানে বিস্কুট। তো চলো মাম্মা বিস্কুট মাম্মা। তো আমরা কিন্তু এখন প্রথম স্থান যেটা দেখছি সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। তো চলো জয় ভোলেনাথ। পঞ্চলিঙ্গেশ্বর ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্রধান আকর্ষণ। পঞ্চলিঙ্গেশ্বরের নামটি এসেছে 5টি শিবলিঙ্গ থেকে, যা এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় লোককথা অনুসারে এই 5টি শিবলিঙ্গ একটি শিলাখণ্ডের উপর অবস্থিত, যার উপর দিয়ে একটি ঝর্ণার ধারা প্রবাহিত হয়। এই শিবলিঙ্গগুলো প্রায় 1 ইঞ্চি উচ্চতার ক্ষুদ্রাকৃতির ও প্রাকৃতিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করা হয়। আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা এখন যাব। ছাতা নিয়েছি আর এখন মেয়েকে ভাবছি আমরা কভার করে নেবো। কভার বলতে এই ব্যাগের মধ্যে করে নেবো, কারণ প্রায় 350টা সিঁড়ি ওঠা, তো তার জন্য ওকে নিয়ে অত কোলে ওঠা সম্ভব নয়, তাই এই ব্যাগে করে ওকে নিয়ে যাবো আমরা। চলো, এই যে আমার মাম্মাম পুরো রেডি হয়ে গেছে। আমার মাম্মাম এইভাবে উঠবে, কষ্ট হলে হেঁটে উঠবে, সবভাবে উঠবে, তাই না? মাম্মাম লাগলে বলবে। হ্যাঁ চলো চলো, টাটা করে দাও মাম্মাম, টাটা করে দাও। আমরা কিন্তু গাড়ি থেকে নেবে এখন হাঁটা শুরু করেছি পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার পথে। আর রাস্তাটা খুব সুন্দর আর চারপাশে অনেক দোকান আছে। এখানে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, তার সাথে এমনি টুকটাক খাবারেরও দোকান আছে। এই যে দেখা যাচ্ছে পাহাড়, এই পাহাড়ে কিন্তু পাথরগুলোতে অনেকের নামও লেখা আছে। তো যাই হোক,
চলো। কি মা, কি নেবা? চিপস? আচ্ছা। ওই আমার মেয়ের এখন হুজু করে চিপস খাবে। চিপস কিনে দাও। আমি তো চিপস ব্যাগে আছে, হবে না ব্যাগ এখন। এই যে দোকান থেকে আমার মাম্মাম চিপস কিনেছে, ওকে ও চিপস খাবেই খাবে। আমি বলছি চিপস ব্যাগে আছে, হবে না, তাহলে ব্যাগ থেকে বের করে দাও। এই যে চিপস। একটা কথা বলি বন্ধুরা, যে পঞ্চলিঙ্গেশ্বরে আমি কিন্তু আগেও এসেছি, দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আমি যখন এডিটিং করে ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করব, আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে ন্যাচারালি হার্ড ড্রাইভটা উড়ে যাওয়ার জন্য। তো সমস্ত ডাটা আমি লস করে ফেলি, তো যার জন্য আমি দিতে পারিনি। তো আবার ভাবলাম যে লাস্ট ফিনিশিং যখন একবার দেবো, একবার ঘুরে যাবো এখানে এসছি। আর একটা জিনিস এখানে যে কোনো ধর্মস্থানে দেখতে পাওয়া যায় যে নিজেকে অমর করে রাখার একটা চেষ্টা, অদম্য চেষ্টা, যেটা জানি না আদিমকাল থেকে মানুষের মধ্যে হয়ে আসছে, যেটা হচ্ছে যে কোনো স্মৃতিসৌধ বা যে কোনো হিস্টোরিক ক্ষেত্রে না তার দেওয়ালে নাম লিখে যাওয়ার একটা ব্যাপার, মানে মানুষ নিজের কর্মের দ্বারা পরিচিত হোক। এই বিষয়টাই তারা হয়তো মাথার মধ্যে নেগেটিভভাবে নিয়েছে, যে আমরা যদি একটা নতুন শিল্পকলাকে নিজে নাম দিতে পারি বা তার গায়ে যদি একটা নাম লিখে দিতে পারি, হয়তো আমরা অমর হয়ে গেলাম। কিন্তু এটা মূর্খামি, কত বড় মূর্খামি। যেই সময়কার ওই জিনিসটা তৈরি হয়েছে, এই জিনিসটা দ্বিতীয়বার আর রিক্রিয়েট করা যাবে না। তো সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য যে চেষ্টা, সেটা কম। নিজের নাম সেখানে দেখি পুরো লিখে রেখে যাচ্ছে, এটা খুব একটা বাজে জিনিস। তো এটার থেকে তোমরা বিরত থাকো। যে কোনো স্মৃতিসৌধ, হিস্টোরিক প্লেস, সেগুলোকে তোমরা প্রিজার্ভ করো, তাতে ভালো হবে, তাতে ভবিষ্যতে অনেক ফরেন রেভিনিউ আর্জন হতে পারে। তো চলো আমরা আস্তে আস্তে উঠছি। এই যে সবাই কিন্তু উঠছে। আমার সোনা উঠছে, ছাগলটা নামছে। আমার সোনা উঠছে আর ছাগল নামছে দিয়ে। এই যে সামনে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর এই যে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা যাব, উঠবো। চলো। এখানে পরপর দেখলে অনেক দোকান রয়েছে ডালা কেনা, সেখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। এখানে আছে তোমার প্রদীপ, ধূপ, নারকেল আর বেলপাতা দিয়ে 20 টাকা। আর যদি প্রদীপ আর ধূপকাঠি আলাদা, ওটা 10 টাকা করে। আর যদি তুমি এমনি ফুল, বেলপাতা, নারকেল নাও তাহলে 20 টাকা। তো মোট আমরা 50 টাকা নিয়েছি। এখানে প্রসাদও আছে। এখানে হাফ কিলো হচ্ছে 50 টাকা আর 1 কিলো হচ্ছে 100 টাকা। আর ওখানে 10 টাকা করে সব লুজও পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আগে যখন আমরা এসেছিলাম, মানে আমি আর বিভাসবাবু যখন এখানে ঘুরতে এসেছিলাম, এমনই ফাঁকা পেয়েছিলাম। এইবার যখন আসছি, মানে শ্রাবণ মাসটা চলে গিয়েছে, শ্রাবণ মাসের মধ্যে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু মানে কপালের ফের যেটাকে বলে, তখন আমাদের কোনো কাজ এখানে পড়েনি, তো যার জন্য আমাদের সে কোনো আশাও হয়নি। এবার আমাদের কাজ পড়েছে, আসছি। তো আজকে ওয়েদারটা আরও ভালো, মাথার উপর দেখা যাচ্ছে, দেখো রোদের কোনো দেখা নেই, একটা হালকা লাইট যাতে পথটা দেখতে পাচ্ছি এমন। দ্বিতীয় বড় কথা হচ্ছে সব থেকে ভিড় নেই, আর এই দোকানপাটগুলো বন্ধ। একা নিরিবিলিতে ভ্লগিং করতে করতে হেঁটে বাবার কাছে যাওয়া যাচ্ছে, এটাই কিন্তু আমার কাছে এই বছরের বলতে পারো সব থেকে বড় পাওনা। শুধু বাবার কাছে যাচ্ছে বলে হবে না, সাথে তুমি তোমার পরিবারকে নিয়ে। হ্যাঁ, পরিবারকে নিয়েছি, এটা তো একটা বড় হাইলাইটেড একটা বিষয়। যে আগেরবার আমরা একারা এসেছিলাম, আমার খুব খারাপ লেগেছিল যে আমি আমার মিসেসকে নিয়ে আসতে পারিনি, তখন তো আমার বেবি হয়নি। তো যাই হোক, হয়েছে তার 1 বছর পরে আমরা এসেছি, এই যে ফুল ফ্যামিলি মিলে। এটা কিন্তু আরও একটা মজার বিষয় আমার কাছে। পথে যেতে যেতে কিন্তু একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে গেছে, তো দেখিয়ে দাও একবার। তাহলে তোমাদের যেরকম কথা দিয়েছিলাম, কথা মিলছে তো? একই সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে জঙ্গল, ঝর্ণা, পাহাড়। যে জঙ্গল আর ঝর্ণা আর পাহাড়ও রয়েছে, এখানেও পাহাড় রয়েছে। তো চলো আগে যাওয়া যাক আরো। এইরকম রাস্তা কিন্তু আমরা ঢালু রাস্তা বলতে পারো, উঠেছি অনেকটা, প্রায় 400 মিটার মতন। এরপর শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি, মেন চড়াই। এই যে এখান থেকে সিঁড়ি। তো চলো সামনে গিয়ে দেখি। এখনই হাঁপিয়ে গেছি, শ্বাসের কষ্ট হচ্ছে, তো চলো সামনে যাই। দেখো এই হচ্ছে মন্দিরের গেট। এই যে এখানে শিব পার্বতী দুজনে রয়েছে, আর এই হচ্ছে সিঁড়ি। এখানে টিকিট কাটা আছে, কি হয়েছে? ওপরে ওঠার জন্য এই যে সিঁড়ি, এখানে ওঠার জন্য এখানে টিকিট কাটা হলো 5 টাকা করে পার হেড।
তো আমাদের 2 10 টাকা পেছনে ওরা আসছে। বলো। পঞ্চলিঙ্গেশ্বর আসতে কিন্তু এরকম টিকিট দেবে, এখানে টিকিট কাটিয়ে তোমাদের উপরে উঠতে হবে। এটা জুতোর জন্য প্রত্যেক পেয়ার 5 টাকা করে, আর উপরে কি জুতো রাখতে হবে। ওটা জুতোর জন্য। আচ্ছা আচ্ছা, আমি বললাম ঠাকুর দর্শনের জন্য। এই যে সিঁড়ি উঠছি আমরা, আর এই রাস্তাটাও খুব সুন্দর, দুপাশে এরকম সুন্দর ব্যারিকেড করা আছে। ঝর্ণার জলের শব্দটা হ্যাঁ, আর এই যে ঝর্ণা বইছে এখান দিয়ে, ও দুপাশ দিয়ে একদম ঝর্ণা বয়ে যাচ্ছে। ওয়াও, আমার মাম্মামের কিন্তু সাউন্ড বেরিয়ে গেছে। ওয়াও, সেম সেম, আরেকবার আরেকবার করো। আমার মাম্মাম প্রণাম করে এখন চলা শুরু করবে। চলো যাওয়া যাক, আমাদের জার্নি শুরু। আমার বর কিন্তু শিবের গান করতে করতে আস্তে আস্তে উঠছে। ওপরে উঠতে উঠতে এখানে এক বাবাও বসে আছে, দেখলাম এক বাবার দৃশ্য পেয়ে গেছি। কি হলো সামনে? ওপরে উঠতে উঠতে এরকম রেস্টের জন্য জায়গাও করা আছে, মানে এখানে তুমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উঠবে। প্রায় 350 সিঁড়ি, বুঝতেই পারছো। তো চলো আমরাও একটু রেস্ট নিয়ে নিই। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এখানে অনেক ভক্তরাই পুজো দিতে আর মানত করতে আসেন। এই মন্দির পৌঁছাতে গেলে প্রায় 350টা সিঁড়ি ভাঙতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পর্বতের ঢালে অবস্থিত একটি বিশেষ তীর্থক্ষেত্র, তাই এর আধ্যাত্মিকতা যতটা না আকর্ষণ করে, তার থেকেও বেশি আকর্ষণ করে আমাকে এর প্রাকৃতিক অবস্থান, রূপ ও বৈচিত্র্য। 350টা সিঁড়ি ট্রেক করতে সময় লাগে কম বেশি 45 মিনিটস, কিন্তু বিশ্বাস করুন ক্লান্তি প্রায় আসে না বললেই চলে। তার কারণ সবুজে ঘেরা পাহাড় ও গা বেয়ে নেমে আসা ঝর্ণা আমাদেরকে মোহিত করে রাখে। তাই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া মাত্র আমাদের আত্মা কিন্তু তার আত্মিক শান্তি খুঁজে পায় এই পঞ্চলিঙ্গেশ্বরেরই মধ্যে। আচ্ছা, এই যে ঝর্ণার পাশ দিয়ে আবার যে সিঁড়ি উঠছে, এই সিঁড়িটা দেখো পুরো জঙ্গলে ঢেকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না, আর পুরো খাড়াই সিঁড়ি এখানে। এই পাশ দিয়ে চলো, এই পাশটা চওড়া বেশি। দেখো পুরো খাড়াই সিঁড়ি। বাবা কিন্তু খুব কষ্ট করছে মেয়েকে নিয়ে, সত্যি। পাহাড় এতটাই স্লান্ট যে দেখে মনে হচ্ছে যে গাছপালাগুলো একদম ভেঙেই পড়ে গেছে। আর যেমনটা তখন বলছিলাম যে ঝর্ণাটাকে ফলো রাখো, এই ঝর্ণাটা কিন্তু আমাদের সাথে সাথে উপরে উঠেছে। তো দেখি আমার মিসেস আর বাচ্চা মনে হয় উপরে উঠে গেছে, আমরাও যাচ্ছি। যেমন দেখালাম যে পড়ছি ওখান থেকে কাটতে হয়েছে, ঠিক আছে, আর জমা কিন্তু এখানে এসে রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আর বেশি দূরে কিন্তু নয়। ফাইনালি চলে আসলাম উপরে, এবারে যাব হচ্ছে বাবার দর্শনে। পঞ্চলিঙ্গেশ্বরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের মাথায় যতবারই চালা করার চেষ্টা করা হয়েছিল, চালা বাবা কিন্তু নেয় না। বাবা কোথায় থাকে? বাবা থাকে পঞ্চবট। এখানে কিন্তু পঞ্চবট রয়েছে, পঞ্চবটের নিচে একদম খোলা আকাশের তলায় কিন্তু বাবা থাকতে পছন্দ করে। তো আমরা এখানে দাঁড়িয়ে পঞ্চবট দেখাবো, বাবার লিঙ্গ ছুঁতে পারবো কিনা সেটা চেষ্টা করবো একবার ছোঁয়ার। আর তার আগে দেখাবো হচ্ছে পঞ্চবট। চল, তো পঞ্চবটটা একটু দেখিয়ে দাও। এখানে কিন্তু সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, বাট এই জায়গাটা আমার ভীষণ ভয় লাগছে, স্লিপ লাগছে। তো আমি আস্তে আস্তে নামছি। দেখো খুব সুন্দর একটা জায়গা, আর জলটা কোথা থেকে আসছে আমরা দেখি একবার। দেখো এইখান থেকে জল আসছে, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে গেছে একদম। এই যে জলটা নামছে, ওইখানে কোথাও একটা শিবলিঙ্গ রয়েছে মনে হয়, আমার ঠিক জানা নেই। আমি ভিডিওতে দেখেছি ওই ওং লেখা হিসেবে
ওখানেই হবে। ওইখানে মনে হয় শিব মূর্তি রয়েছে, যেটা হচ্ছে পাথরের খাঁচে রয়েছে, আর সেটা হাত দিয়ে তোমরা স্পর্শ করতে পারবে বাট দেখতে পারবে না। আর যখন জল কম থাকে, যেহেতু এখন বর্ষাকাল পুরোই জলে ভরা, ওই জন্য স্পর্শ করলেও দেখতে পাবে না। আর যখন জল কম থাকে গরমকাল, তখন হালকা হালকা দেখা যায়। আর এই দেখো ঘোড়াটা নেমে গেছে, খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম। চলো এবার উপরে যাই, আমরা এবার ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামবো নিচে, চলো। আমি সত্যিই খুবই দুঃখিত বন্ধুরা, কারণ তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এত বৃষ্টি হয়েছে যে ঝর্ণার জলের বেগ কিন্তু অস্বাভাবিক বেড়ে গেছে। অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে বাবাকে ছোঁয়া কিন্তু এখন আপাতত এই বর্ষা সিজনটা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তা না হলে এই যে ঠিক এইখানে বাবার লিঙ্গ যেটা রয়েছে সেটা কিন্তু জলের তলায় সারা বছর থাকে, সেটা কিন্তু ছুঁয়ে অনুভব করতে হয়। এখানে কিন্তু বাবার লিঙ্গকে দেখা যায় না, দেখা যায় যখন পাহাড় থেকে জল আসে না। তো যে কারণের জন্য এই সিজনটা এবার এখানে বন্ধ রাখা হয়েছে। আর এই জল বাবাকে ছুঁয়ে একদম চলে যাচ্ছে নিচে, যেটা আমরা দেখালাম আসতেই যে ঝর্ণাটা দেখালাম, তার জল কিন্তু এই বাবার মাথায় স্পর্শ পেয়েই কিন্তু নিচের দিকে ধাবিত হচ্ছে। আর যেমনটা বললাম পঞ্চবট, এইখানটা রয়েছে পঞ্চবট, আর এইখানে হয়েছে পুজো, এইখানে পুজো হচ্ছে। এই পুজোটা কিন্তু এখানে এসে আপনারা দিতে পারেন, বা এখানে এসে শুধুমাত্র দর্শন করেই কিন্তু চলে যেতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। একদম ঠিক এই জায়গাটা, এইখানটা থাকে বাবার লিঙ্গ। পুজো দেব, তো তার জন্য আমরা যাচ্ছি। পুজো দেবে? আচ্ছা, দেবো। একটা দুঃখের খবর বলি, আমরা নেমে এসেছি নিচে, এখন দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের গাড়ির কাছে। দুর্ভাগ্যবশত আমরা ওখানে কিছু তোমাদের নামার যে ভিডিওটা সেটা করতে পারিনি, তার কারণ অতি বৃষ্টি পড়ছিল। আর ওই বৃষ্টিতে ক্যামেরা বার করা আমার পক্ষে সম্ভব ছিল না, প্লাস বাচ্চা ছিল, তো ওকে নিয়ে নামতে আমার প্রচুর কালঘাম ছুটে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম যে একবার নিচে এসে সেকেন্ড স্পটে চলোর দিকে যাই। এখানে আবার যদি কোনোদিনও আসি, কোনোদিনও যদি বাবা ডাক যদি দেয়, তাহলে আবার আমি আসবো, সেদিনকে তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভিডিও করে দেখাবো। এখন কিন্তু আপনারা আমার ক্যামেরার সামনে যে হিল রেঞ্জটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরি হিল রেঞ্জ। টোটালটাই এই যে দেখুন, একদম পুরোটাই কিন্তু নীলগিরি পাহাড়। এই নীলগিরি পাহাড়েই কিন্তু রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর, যেটা আমরা দেখে একটু আগে ফিরলাম। পরবর্তীকালে আরেকবার আসার চেষ্টা করব এবং সেখান থেকে টোটালি সব কিছু দেখানোর তোমাদের কিন্তু বন্ধুরা একবার চেষ্টা করব। তবে এই যে স্পেশালি এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি যায় খুব ভালো লাগে। তো আমি আমাদের ড্রাইভার দাদাকে বললাম, ড্রাইভার দাদা এখানে স্পেশালি তুমি একবার দাঁড়াও, যাতে আমরা এই জায়গাটার একটা ভিউ কিন্তু পাই। মামা আচু একটু। এখন বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নীলগিরির জগন্নাথ দেব মন্দির। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আর ওই যে পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নীলগিরি রেঞ্জ, ঠিক আছে। আর এটা হচ্ছে নীলগিরির রাজবাড়ি। তো এত বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে দিই, এর ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, মানে ক্যামেরা বা মোবাইল কিছু আপনারা নিয়ে যেতে পারবেন না। আর এই বৃষ্টিতে আমি এখন ঢোকাও সমীচীন মনে করছি না, কারণ এই বৃষ্টিতে আমাদের ছাতা একটাই রয়েছে এবং আমরা মানুষ রয়েছে অনেকজন। তো সেই কারণের জন্য আমি শুধু বাইরে থেকে একটু ভিউ তোমাদের জন্য দিয়ে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর এই যে দেখুন, এই যে হচ্ছে রাজবাড়ি, এই রাজবাড়ির ভেতরেও কিন্তু আমি এখন ঢুকবো না, পরবর্তীকালে আসার চেষ্টা করব, যখন একবার পরিষ্কার ওয়েদার থাকবে তখন একবার আমি আসার চেষ্টা করব। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটা একটু দেখাই। এই হচ্ছে মন্দির।
তো এদিক থেকে হচ্ছে এন্ট্রি, আর এখানে আসতে কিন্তু অনেক গাড়ির ঢল আছে যারা ঘিরে ধরেছিল আমাকে, আমি এদের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি উড়িষ্যার বালাসোর জেলার প্রেমুনা নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত বৈষ্ণব মন্দির। এটি শ্রীকৃষ্ণকে উৎসর্গিত, যিনি এখানে গোপীনাথ রূপেও কিন্তু পরিচিত হন। মন্দিরটির নাম ক্ষীরচোরা গোপীনাথ, যার অর্থ পায়েস বা ক্ষীর চুরি করা গোপীনাথ। প্রচলিত কাহিনী অনুসারে মহান বৈষ্ণব সাধক মাধবেন্দ্র পুরী একবার এই মন্দিরে আসেন এবং তিনি গোপীনাথের প্রসাদ রূপে অর্পিত ক্ষীর বা পায়েস থেকে মনে মনে তা খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে গোপীনাথ তা অনুভব করেন এবং রাতের বেলায় মন্দিরের ভাণ্ডার থেকে একটি ক্ষীরের পাত্র চুরি করে তার ভক্ত মাধবেন্দ্র পুরীর কাছে পৌঁছে দেন। এই অলৌকিক ঘটনার কারণেই দেবতার নাম হয়ে যায় কিন্তু ক্ষীরচোরা গোপীনাথ। এখানে প্রতিদিন ভগবানকে ক্ষীর অর্পণ করা হয়, যাকে অমৃত ক্ষীর বলা হয়। স্থানটি বৈষ্ণব ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শনের পথে এখানে এসে ভক্তি নিবেদন করেছিলেন। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ভক্তি, প্রেম ও ঈশ্বরের লীলার এক অনন্য প্রতীক। এই হচ্ছে পুরো মন্দিরটা আমার সামনে। আরেকটা বিশেষ জিনিস দেখাই, এটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্ম, ঠিক আছে, এই হচ্ছে সেটি। তো আমরা কিন্তু এখন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ছেড়ে চলে যাব ইমামি জগন্নাথ মন্দিরে বালাসোরের। এটাই কিন্তু আজকে আমাদের লাস্ট দর্শনীয় স্থান, যেটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। আর এই মন্দিরে প্রবেশ করার কিন্তু কিছু টাইমিং রয়েছে বন্ধুরা, এই যে আপনাদের সামনে দিয়ে দিলাম টাইমিংটা। আর এখানে কিন্তু লেখাই রয়েছে এন আউটসাইড ফুড, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এটসেট্রা আর স্ট্রিক্টলি প্রোহিবিটস ইনসাইড টেম্পল প্রিমাইসেস। মানে বাইরের কোনো খাবার দাবার কিন্তু ভেতরে আপনারা নিয়ে যেতে পারবেন না। এই হচ্ছে তাদের মেন গেট। চলুন আমরা একটু ভেতরে যাই, যতটা যাওয়া সম্ভব, যতটা দেখানো সম্ভব আমি দেখানোর কিন্তু চেষ্টা করব। আচ্ছা, ইমামি জগন্নাথ মন্দিরে এসে খুব ভালো হলো, আমরা ভোগ প্রসাদ পেলাম, মানে ভোগ প্রসাদ নেব। তার আগে আমরা জুতো খুলে রাখলাম এই জুতো স্ট্যান্ডে, যেখানে ফ্রি অফ কস্টে রাখা হয় এবং তার সামনেই কিন্তু বিক্রি হচ্ছে টঙ্কা তাড়নি। এটা 5 টাকা করে গ্লাস বলছে। তো আমরা যাই, আমরা ভোগ প্রসাদটা নিই। এই যে, আর এই হচ্ছে কিন্তু মন্দির, আমরা দেখাচ্ছি একটু। তো এই মন্দিরের ভেতরে আমরা অবশ্যই প্রবেশ করব। মেয়ে ওই যে নমো করতে করতে যাচ্ছে, ওরে বাবা রে, ওরে বাবা, নম করতে করতেই যাবে। এবার নম করতে চলো, নম করতে চলো, উপরে উপরে হাত, উপরে হাত। হ্যাঁ চলো। ইমামি গ্রুপের উদ্যোগে নির্মিত এই জগন্নাথ মন্দিরটি বালাসোরে অবস্থিত। এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর কারুকাজ, শ্বেত পাথরের দেয়াল এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণে এটি একটি মনোমুগ্ধকর মন্দির। মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত আছে। প্রতিদিন এখানে পূজা অর্চনা, ভজন ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সৌন্দর্য, নকশা ও শান্ত পরিবেশ ভক্ত ও পর্যটকদের সমানভাবে আকর্ষণ করে। আর একটা বিশেষ কথা, এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থা নেই, মানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যতক্ষণ পারেন ততক্ষণ কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করতে পারেন। তো যেমনটা বললাম বন্ধুরা, এই মন্দিরের চারদিকে কিন্তু আরও অন্যান্য মন্দির রয়েছে, যেমন এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির, পেছনটায় রয়েছে হচ্ছে বিমলা দেবী মন্দির।
যদি এটাকে পরিক্রমা করা সম্ভব হয় তাহলে আমি দেখাবো যে এই মন্দিরের চারপাশে আর কি কি মন্দির আছে কি না আছে। আর যদি না হয় সেক্ষেত্রে বন্ধুরা আমি ভেরি সরি, আমি তোমাকে দেখাতে পারছি না। এই মন্দিরটাতে অ্যাকচুয়ালি তোমাদের পুরীর যে মন্দির বলা যেতে পারে সেই মন্দিরের কিন্তু মিনিয়েচার ভার্সন এটা বলা যেতে পারে। পুরীর চারিপাশে যে রথের চাকা যেটা দিয়ে আমরা সময় নির্ণয় করি সেই জিনিসটাও কিন্তু এখানে সেম টু সেম হুবহু তৈরি করা হয়েছে, এবং তার সাথে সাথে যে ডিজাইন, যে এক্সকুইজিট ডিজাইনগুলো সেগুলোকেও অপরিবর্তিত রেখে সম্ভবত এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে তার চূড়ো। যেমনটা ওই মন্দিরের বাঁ পাশে আমরা দেখেছি যে মন্দির দুটো ছিল, এই ডান পাশেও কিন্তু সেই মন্দির দুটো আছে। একটা হচ্ছে শ্রী হনুমান মন্দির আর পেছনে আছে শ্রী গজলক্ষ্মী মন্দির। এই চারটে মন্দির কিন্তু এই মেন মন্দিরের আশেপাশে রয়েছে। তো চলো, এটা ক্লিয়ার হলো। ওয়াও, আর এখানে এই দুজন মিলে একদম গড়াগড়ি খাচ্ছে, সব কিছু করছে, আমি জানি না কেন। এত আনন্দ, এত হাওয়া, বোধহয় ওখানে গড়াগড়ি খেতে পছন্দ করে ফেলেছে। কি চলো, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে মূলত যজ্ঞ হয়। আর এইদিকে হচ্ছে আরেকটা গেট বেরিয়ে যাওয়ার। মামা, এটা হাত দেখাও, এটা হাসো। তো আমরা কিন্তু আমাদের যে বালাসোর যখন আমরা স্টেশনে আসছিলাম একটা রেস্টুরেন্ট থেকে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে শান্তি রেস্টুরেন্ট, সম্ভবত শান্তি রেস্টুরেন্ট। তো দেখি এখানে কী কী পাওয়া যায় কি না পাওয়া যায়, আমরা একটা কি অর্ডার দিই কি না দিই সব কিছু আমাদের সাথে শেয়ার করে নেবো। চলো। তো বন্ধুরা অনেক মশাক্কত করে কিন্তু আমরা খাবার অর্ডার দিলাম। মানে বেসিক্যালি হচ্ছে আমাদের টেবিল থেকে যাচ্ছে হচ্ছে 2টো ফিশ থালি, একটা চিকেন থালি, আর আমার মিসেস খাবে হচ্ছে চিলি চিকেন ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন ড্রাই। দিয়েছে হচ্ছে আমাদের চিকেন থালি, রয়েছে চিকেন থালি। চালটা একটু যেটা পেলাম অন্যান্য জায়গা থেকে, এখানে আছে এই হচ্ছে ফিশ থালি। চলো, আর বিশেষের আসবে হচ্ছে ভেজ মিক্স রাইস আর চিলি চিকেন, ওটা একটু দেখাবো। আমাদের কিন্তু এবারে এই টুরটা কমপ্লিট হয়। এখন আমরা রয়েছি বালেশ্বর স্টেশনে, যেখান থেকে আমরা বন্দে ভারত ধরে আজকে রওনা দেবো আমাদের বাড়িতে। তো চলো দেখি আমাদের বন্দে ভারত আমার জন্য অপেক্ষা করছে। আমাদের গাড়ি কিন্তু এসে গেছে। আমার মাম্মামের যাওয়ার ইচ্ছা নেই, ওর এখানেই থাকবে। কি করছে দেখো খালি, এই যেখানে ও জল দেখেছে দেখো। প্রথমে ওখানে গিয়ে বসে পড়েছিল কিছুক্ষণ, এবার দেখো কি করছে। কি করছিস তুই? ই মা, পুরো পা কাদা করে। ই বাবা, আবার কি বলছিলিস মাম্মাম? কি বলছিলিস তুই? কি বলছিস? জল দেখলেই হলো। মামা তুমি কি বলছিলে? কি করব মামা? কি করব? কি নেব? কি নেব বলছিলে? ছাতা? হ্যাঁ, ছাতা নেবো। কেন, কি হয়েছে? বৃষ্টি পড়ছে। চলো চলো, আমরা স্টেশনে ভেতর ঢুকে যাই। চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি যাই। জল দেখলেই দেখো কেমন করে। চলো, এরা সবাই উঠছে উপরে। আমরা যাচ্ছি পেছন দিকে, মানে বেরোচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন আমরা নামবো, নেমে আমাদের বাড়ির দিকে যাবো। বাড়িতে অনেক কিছু যাই না, তো চলো বেরিয়ে পড়বো। অনেকদিন বাড়ি ছাড়া। 3 দিন। মামা
শেষ করছি। ভিডিও ভালো লাগলে কি করবে?